দেখেন মনে হয় সবার হয়েছে, আর কারণ না হলে বলেন। জি স্যার, আমারটা হয়েছে। সবারটাই হওয়ার কথা। আচ্ছা, যেখানে ছিলাম আইসোলেশন। আইসোলেশন করা বলতে বুঝাচ্ছে যে যে জিনিসটা এখনো হয় নাই। কোন স্যারেরটা হয়নি? নেওয়াজ শরীফ। নওয়াজ শরীফ, আচ্ছা। হ্যাঁ, এখন দেখেন। জি স্যার, হয়েছে, ধন্যবাদ। ওকে, তাহলে মিউটে চলে গেলাম। তো আইসোলেশন বলতে আসলে যে জিনিসটাকে বোঝাচ্ছে যে আমাদের যে জিনিসটা রিস্ক আছে সেই রিস্কটাকে আইসোলেট করে, আইসোলেশন মানে হচ্ছে মুড়িয়ে ফেলা বা ঢেকে দেওয়া বা সেটাকে মানে ইন্ডিকেট করা। আহ, যেটা হচ্ছে যে এভাবে বলতে পারি যে রাস্তায় মনে করেন একটা গর্ত আছে, সেই গর্তটার চারপাশ দিয়ে কোনো কিছু দিয়ে একটা এমন ভাবে ঢেকে দিলাম যেন ওইখানে মানুষজন যেতে না পারে। এইটাকে বলা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ মূল সিচুয়েশন থেকে জিনিসটাকে সেপারেট করে ফেলা বা আলাদা করে ফেলা, এটা হচ্ছে আইসোলেশন। আর সাবট্রাকশন হচ্ছে আপনার আমাদের যে হ্যাজার্ডটা আমরা যে এটা আইডেন্টিফাই করব, সেই আইডেন্টিফাইড হ্যাজার্ডটাকে সাবস্টিটিউট করে ফেলানো। সাবস্টিটিউটের শাব্দিক যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার বিকল্প কিছু নিয়ে আসা, মানে ওইটার পরিবর্তে আরো অন্য কোনো কিছু আনা। মানে আমার একটা যন্ত্র যেটা অনেক মনে হচ্ছে যে এটা রিস্ক, তাহলে সেইটাকে আমি রিপ্লেস করে ওইখানে অন্য আর একটা জিনিস নিয়ে আসলাম, এইটাকে বলা হচ্ছে সাবস্টিটিউট। বিকল্প কোনো কিছু ব্যবস্থা করা ওইটার পরিবর্তে। আর ইলিমিনেশন মানে হচ্ছে একেবারে ওই জায়গা থেকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে ইলিমিনেশন। মানে আমার যে জিনিসটা হ্যাম্পার করতেছে ওই জিনিসটাকে আমি ওইখান থেকে সরিয়ে ফেলবো, এটাই হচ্ছে ইলিমিনেশন। একদম ওই জিনিসটা ওইখানে মোটে রাখবোই না। হ্যাঁ, তো ইলিমিনেশন করতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে হ্যাজার্ড কন্ট্রোলের সব একদম রিস্ক ফ্রি থাকার মতো ব্যবস্থা হচ্ছে ইলিমিনেশন। তাহলে এইখান থেকে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে হায়ার এসি অফ হ্যাজার্ড কন্ট্রোল, মানে হ্যাজার্ড কন্ট্রোলের হায়ার এসিটা কি, তখন এই কয়টা স্টেপ আমাদেরকে লিখে দিতে হয়। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে, এই কোশ্চেনটা প্রায় আসে। এখন হ্যাঁ, এখানে ওই আপনার যদি কোনো কিছু উল্লেখ না থাকে এরকম দিলেই আমাদের হবে, এই তো? হ্যাঁ, না আর আপনি যদি এরকম বল, ওই 6টা পয়েন্ট জাস্ট যদি বলে যে হায়ার এসি অফ মানে হ্যাজার্ড কন্ট্রোলটা লিখো, তাহলে জাস্ট ওই 6টা পয়েন্ট লিখে দেবেন, ব্যাখ্যা দেওয়া লাগবে না। আচ্ছা স্যার, না আমি ব্যাখ্যার কথা বলতেছি না, মানে এইখানে যে পর্যায়ক্রমিক লেখা আছে যে হায়ার এসি কথাটা বললে হ্যাঁ, আমরা কোথায় থেকে শুরু করব? এই যেভাবে আছে এইভাবে, প্রথমে ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপি। আর ওই যদি এরকম বলে ত্রিভুজ ট্রায়াঙ্গেল আর্ট করে এইভাবে না ভাগ না করে ভাগ না করে না দিব না স্যার? না, জাস্ট আপনি লিখে দিবেন, মানে নাম্বারিং করে লিখে দিলেই হবে। 1 নম্বর এলিমিনেশন, হ্যাঁ এরপরে হ্যাঁ এরকম দিব হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, পিপি থেকে শুরু করব এক না, নম্বরে? 1 নম্বর ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, এইরকম এখান থেকে। এই কোশ্চেনটা আবার ওই যে ঘুরায় আসে, মানে টপ টু বটম, বটম টু টপ এরকম আসে। তখন আপনাকে যদি বলে হ্যাঁ যে এই বটম টু টপ, তখন আপনাকে প্রথমে লিখতে হবে পিপি। ঠিক আছে, এরপর টপ টু বটম যদি বলে তাহলে আমরা হ্যাঁ, এলিমিনেশন থেকে হুম শুরু হুম করবো আর হুম কি। হুম হুম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওই জিনিসগুলো এইখানে আরেকবার একটু ভালোভাবে অন্যভাবে দেখানো হয়েছে যে ইলিমিনেশন লেভেল 1টা হচ্ছে ইলিমিনেশন। আপনি যদি ইলিমিনেশন করতে পারেন তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, আপনার প্রথম টার্গেট রাখতে হবে ইলিমিনেশন করার। এখন আমি যদি মানে আমার ওয়ার্ক প্লেসের সবকিছু যদি ইলিমিনেশন করতে থাকি, যন্ত্রপাতি বিশেষ করে, তাহলে তো হবে না।
এরপরে হচ্ছে মানে সেফ প্লেস অপশন হচ্ছে আমাদের ওই যে তিনটা সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, এটা হচ্ছে সেফ প্লেস অপশন। আর সেফ পার্সন অপশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপি। তাহলে এই তিনটা লেভেল আমরা করতে পারি। আমাদের 1 নম্বর লেভেলে হচ্ছে ইলিমিনেশন, 2 নম্বর লেভেলে হচ্ছে সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, আর 3 নম্বর লেভেলটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আর হচ্ছে পিপিই। এই তিনটা লেভেলে আমরা আমাদের হ্যাজার্ডটাকে কন্ট্রোল করতে পারি। এবং কোন লেভেলে ওই যে আমরা 6টা স্টেপ পড়েছি তার ভিতরে কোনটা কোথায় খাটে সেটা হচ্ছে এখানে। যেখানে যেটা কার্যকর হবে আমাদের সেখানে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমাদের সেফটি ম্যাটার্স এর ক্ষেত্রে আমাদের কি কি সেফটি ম্যাটার্স আমাদের কাজ করে এবং আমাদের ভূমিকা সেখানে কি কি। অ্যাকচুয়ালি সেফটি ইস্যুটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমরা যারা কাজ করি আমাদের অ্যাটিটিউডের উপরে। আপনারা 2011 সালের একটা সমীক্ষা এখানে তুলে ধরছি, দেখেন টোটাল বিশ্বে 622 জন ওয়ার্কার মারা যায়, তার ভিতরে 395 জনই মারা যায় হচ্ছে ওই ওয়ার্ক প্লেসের ইনসিডেন্টের কারণে 6 মাসে। তাহলে বোঝেন ওয়ার্ক প্লেসের মানে দুর্ঘটনার কারণে কি পরিমাণ মানুষ মারা যায়। তাহলে আমাদের ওয়ার্ক প্লেসে কতখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা বিষয়গুলোকে ইগনোর করে যাই, আমরা নিজেরাও কিন্তু ইগনোর করে যাই আমাদের ব্যক্তিগত কাজকর্মের ক্ষেত্রে। এই জিনিসগুলাকে, সেফটি ইস্যুগুলাকে আমরা আমাদের বাংলাদেশিরা আমরা এখনো অতটা কনসার্ন কিন্তু নিয়ে পারি নাই। তো এইটাকে করতে গেলে মানে এটা কেন হয়, কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত ট্রেনিং নাই, আমাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নাই, আমাদের জানি না যে আমরা আমাদের লিগ্যাল রাইটস গুলা কিন্তু আমরা জানি না। আমাদের আসলে লিগ্যাল রাইটসটা কি, আমাদের পূর্ণাঙ্গ অধিকার কি, সেই বিষয়টাগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না। আমরা কোশ্চেন করতে ভয় পাই, আমরা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাগুলাকে মানে কোনো কিছু যে জিজ্ঞাসা করব সেটা করতে ভয় পাই। এবং আমাদের যে মানে ওয়ার্ক ব্যালেন্স আছে এবং অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেইগুলাকে আমরা ট্রাই করি না, চেষ্টা করি না যে ওইগুলা ওইখান থেকে একটা শিক্ষা দেওয়া বা মোটিভেট করা, এই জিনিসটা আমাদের ভিতরে থাকে না। এখন সেফটি রোলস গুলা কি কি? সেফটি রোলস হচ্ছে আমরা প্রথমেই যদি দেখি 3টা ক্যাটাগরিতে, মানে একটা প্রতিষ্ঠানে বা একটা ওয়ার্ক প্লেসে মোট 3 ধরনের পার্সন কিন্তু কাজ করে থাকে, এমপ্লয়ার, এমপ্লয়ি আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো এমপ্লয়ার যারা যারা চাকরিদাতা তাদের কি কি রোল হতে পারে? তাহলে এমপ্লয়ার রোলস হবে হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে তারা হেলথ এবং সেফটি পলিসি এবং প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে। তারা আমাদের যারা এমপ্লয়ি আছে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করবে, আমাদের তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবে, তথ্য দিবে। আমরা এমপ্লয়াররা অনেক সময় অধিক মুনাফার জন্য কিন্তু অনেক তথ্য গোপন করে যায়, হয়তো একটা হ্যাজার্ড বা একটা রিস্ক থাকে ফ্যাক্টরিতে বা ওয়ার্ক প্লেসে, সেটাকে কিন্তু আমরা জানি যে এটা যদি বলা হয় তাহলে হয়তো এমপ্লয়িরা ওইখানে কাজ করতে হেজিটেট ফিল করবে, তখন কিন্তু ইনফরমেশন গুলা কিন্তু আমরা গোপন করে যাই। এই জিনিসটা করা যাবে না, তাদেরকে প্রপার ইনফরমেশন দিতে হবে। তারপরে আমাদের তাদের নিজের মানে প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্ট গুলা নিশ্চিত করতে হবে একজন এমপ্লয়ারকে, এবং হ্যাজার্ড এবং ওয়ার্ক প্লেস যে ইনফরমেশন আছে সেটা তাদেরকে প্রোভাইড করতে হবে, যেটা একটু আগে বললাম। এখন ওয়ার্ক প্লেসে যে ওই এমপ্লয়ীদের সুপারভাইজার যে থাকে তার কি কি রোল গুলা থাকে, কারণ সুপারভাইজার কিন্তু সুপারভাইজ করে, তারও কিন্তু ওইখানে একটা বড় ভূমিকা থাকে। সেই ভূমিকাগুলা কি কি? সেই ভূমিকাগুলা হচ্ছে প্রথমেই তাকে মানে কনফার্ম করতে হবে যে কোম্পানির সেফটি রুলস এবং ল ফলো করতেছে কিনা। একজন কর্মচারী কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা বা এমপ্লয়ারের সঙ্গে যোগাযোগ করে না, সুপারভাইজারই কিন্তু যোগাযোগ করে। অর্থাৎ তাকে আগে কনফার্ম হতে হবে যে এই কর্মক্ষেত্রে আমাদের যে ল গুলা আছে, সেফটি রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, এগুলো ফলো হচ্ছে কিনা।
তারপরে তাকে হ্যাজার্ড এবং ডেঞ্জার গুলা সম্পর্কে বলতে হবে, এমপ্লয়ারকে দুজনকে অবগত করতে হবে, এবং সেফটি ইকুইপমেন্ট গুলা এমপ্লয়িরা ঠিকমতো ব্যবহার করতেছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এখন আমি যখন একজন এমপ্লয়ি, তখন আমার ভূমিকাটা কি? আমাকে নিয়ম কানুন জানালো, সবকিছু জানালো, সেটাকে মানতে হবে। প্রথম কাজ হচ্ছে সে রুলস এন্ড রেগুলেশন গুলা মানা। আমার যে ইকুইপমেন্ট গুলা আছে, যে মেশিন গুলা আছে, সেইগুলা সেফলি ব্যবহার করতে হবে। গফুর স্যারের কাছে শুনছিলাম ওই মেশিন ওয়ার্কশপে একটা ঘটনা ঘটছিল। অ্যাসেসমেন্টের আগের দিন মানে সে ওভার প্রেশার নিয়ে নিছিল যে তাকে কম্পিটেন্ট হতে হবে এই তাড়নায়। টাইমের পরও সে প্র্যাকটিস করতেছিল, এবং ওইখানে সেই সময় ওই ওয়ার্কশপের সুপারভাইজার উপস্থিত ছিল না। ওই লোকটার ওই লেদ মেশিনে লেগে একটা আঙ্গুল কেটে যায়। তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের এই মেশিনগুলা সেফলি ইউজের ক্ষেত্রে খুব অবহেলা করে থাকি। আমার আব্বু জুট মিলে চাকরি করতেন, জুট মিলের মেডিকেল সেকশনে চাকরি করতেন, যার কারণে আমরা প্রায় কিছু অ্যাক্সিডেন্টের মানে সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, বা দুর্ঘটনা মানে ঘটনা জানার সুযোগ হয়েছে। তো একদিন আব্বু এরকম সকালবেলা অফিস থেকে ডিউটি শেষ করে আসে নাই, ওনার ওই দিন সিসিপ ডিউটি ছিল, রাত্রে ডিউটি ছিল। তো পরে সকালবেলা আসার সময় শুনলাম যে ইন্ডাস্ট্রিতে একটা দুর্ঘটনা ঘটছে। একটা লোক ওই পার্ট পরিষ্কার করার জন্য বড় বড় মেশিন আছে, এই মেশিনের এই প্রান্ত থেকে পার্ট যায়, একটা স্প্রে হয়, লিকুইড স্প্রে হয়ে ওটা ক্লিন হয়ে ওই পাশে রোল হয়। তো কয়েকটা ধাপ হয়। তা ওই মেশিনের এই পাশে যে ব্যক্তি থাকে আর ওই পাশে যে ব্যক্তি থাকে, একজন আরেকজনের কথা শুনতে পারে না, এত শব্দ। তো যিনি অপারেটর ছিল উনি আর কি ওই পাটের উপরে ছোট্ট একটা ময়লার মতো দেখছে। তো উনি ওই হাত দিয়ে ওইটা পরিষ্কার করতে গেছে, মেশিন অফ না করে। ওইটা যখন পরিষ্কার করতে গেছে, পাটে হাত পেঁচায় যে উনি একদম মেশিনের ভিতরে চলে গেছে, এবং ওই পাশে যে উনি পাটের সঙ্গে উনি টুকরা টুকরা হয়ে আর কি পেঁচায় গেছিল, ওনার কোনো অস্তিত্ব পাওয়া গেছিল না। শুধু মেশিন অফ করার পরও বন্ধ হতে হতে ওনার শুধু পাও দুইটা বাইরে ছিল, একজন এসে যখন দেখে। তো দেখেন আমরা কতটা অসতর্ক এবং কতটা ইগনোর করি এই জিনিসগুলাকে। ওই মেশিনটা কিন্তু অফ না করে তার পাটটা পরিষ্কার করতে যাওয়ার কোনো দরকার ছিল না। আমরাও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে বা ওয়ার্ক প্লেসে কিন্তু নিজেদের অজান্তেই এরকম অসচেতনতামূলক কাজ করে থাকি এই মেশিন ব্যবহারের ক্ষেত্রে। কথাগুলো বলা শুধু একটু অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, নাথিং এলস। আসলে একটা ছোট দুর্ঘটনা মানে অনেকের ক্ষেত্রে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমাদের জন্য অনেক মানে খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে ভবিষ্যতের জন্য। এই কারণে মেশিনগুলা বা ইকুইপমেন্টগুলা সতর্কতার সঙ্গে ব্যবহার করাটা খুবই জরুরি, ওইখানে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। তো যেখানে ছিলাম, এমপ্লয়িজদের আসলে পিপিই পড়তে হবে, যেটা আসলে আমাদের দেশে এখনো মানে এই প্র্যাকটিসটা 100% হয়নি। কিছু কিছু বড় বড় বাইরের প্রতিষ্ঠান আসার কারণে আমরা দেখি যে বড় বড় যে প্রজেক্ট গুলো আছে সেখানে পিপি ব্যবহার করে, কিন্তু জেনারেলি এখনো পিপি ব্যবহারের প্রচলনটা হয়নি। কিন্তু দরকার, খুবই ইম্পর্টেন্ট পিপিটা। তো পিপি ব্যবহার করতে হবে, এবং ওয়ার্ক প্লেসে কোনো হ্যাজার্ড দেখলে সেটা সঙ্গে সঙ্গে আমাদের সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে। আর ওই যে মূলত লাস্ট পয়েন্টটা নিয়ে এতক্ষণ কথা বললাম, যে ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। যে মানে ওইখানে কাজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে কোনো প্রকার মানে কনসিডারেশন না করাই উচিত, অবহেলা না করাই উচিত। তো এই হচ্ছে তিন ধরনের, একটা ওয়ার্ক প্লেসের তিন ক্যাটাগরি মানুষ যারা কাজ করে, তাদের ভূমিকা, রোল মানে হচ্ছে ভূমিকা, তারা কি কি ভূমিকা পালন করবে, এটা হচ্ছে সেই জিনিসটা। তো এইখান থেকে কিন্তু মানে প্রশ্ন আসে যে সেফটি ইস্যুর ক্ষেত্রে একজন সুপারভাইজারের রোল কি, একজন এমপ্লয়ার্সের রোল কি, অথবা এমপ্লয়ারের রোল কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমপ্লয়ার দিয়ে আসে, হ্যাঁ, কারণ এমপ্লয়ারেরটা অনেকে মাথায় রাখে না, এমপ্লয়ি হিসেবে অনেকে মাথায় রাখে, এমপ্লয়ারেরটা বেশি আসে।
এখন আমরা যে বলতেছিলাম যে আমাদের জানতে হবে যে আসলে একজন এমপ্লয়ি হিসেবে আমাদের মানে অধিকারগুলা কি কি ওয়ার্ক প্লেসে, সেই জিনিসগুলা কি কি হতে পারে। তো একজন ওয়ার্কার হিসেবে আমাদের যে অধিকারগুলা সেগুলা জানলে না আমরা সেই অধিকারগুলা নিতে পারবো। তো আমাদের তিনটা অধিকার মূলত কাজ করে থাকে: রাইট টু নো, রাইট টু প্র্যাকটিস, রাইট টু রিফিউজ। আমার জানার অধিকার আছে, সম্পূর্ণভাবে আমি ভালোভাবে জানবো আমার কাজটা কি, আমার মেশিনের যে বিষয়গুলো আছে, আমি যে মেশিনটাতে কাজ করতেছি সেটা আদৌ সেফটি কিনা, এই সবকিছু জানার অধিকার আমার আছে। আমার পূর্ণাঙ্গভাবে কাজে লাগার আগে আমার প্র্যাকটিসের অধিকার আছে, আমাকে একবার ট্রায়াল করে দেখার অধিকার আছে, এবং আমার সম্পূর্ণরূপে না বলার অধিকার আছে। যেখানে আমি আমার মানে ক্ষতির সম্ভাবনা দেখব সেটা রিফিউজ করার অধিকার আমাদের আছে একজন ওয়ার্কার হিসেবে। এই তিনটা মেইন রাইটস আমাদেরকে ফলো করা উচিত অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে। সো ফার্স্টে আমরা কি করব? রাইট টু নো, রাইট টু প্র্যাকটিস অ্যান্ড রাইট টু রিফিউজ। এইটাও একটা কোশ্চেন আকারে অনেক সময় পরীক্ষাতে আসে যে একজন এমপ্লয়ারের রাইটস কি, এমপ্লয়ের রাইটস কি, বা একজন ওয়ার্কারের রাইটস কি, অধিকারগুলা কি কি। তাহলে তিনটা অধিকার: রাইট টু নো, রাইট টু প্র্যাকটিস, রাইট টু রিফিউজ। এই তিনটা অধিকার। এই ছিল আমাদের ফার্স্ট সেশন। আমি আপনাদের সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কারোর কোনো এইখানে যদি কোনো পর্যন্ত থাকে তাহলে আপনারা কোশ্চেন করেন। স্যার, হ্যাঁ, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড আর এমনি নরমাল হ্যাজার্ড দুটার কি একই সংজ্ঞা? সংজ্ঞা একই, হ্যাজার্ডের সংজ্ঞা একই। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড যখন বলবে তখন আপনি ওইখানে উল্লেখ করবেন যে ওয়ার্ক প্লেসে বা কর্মক্ষেত্রে যেসব জিনিসগুলা বা যেসব বস্তুগুলা বা যেসব ব্যক্তিগুলা ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আর মানে আপনি যে দুই লাইনের যে দুটা সংজ্ঞা বের করলেন, ওই দুটা সংজ্ঞার শুরুতে জাস্ট লিখে দেব ইন এ ওয়ার্ক প্লেস ইন এ বা ইন ওয়ার্ক প্লেস হ্যাঁ, হুইচ কজ হার্মস টু হ্যাঁ। পারসন অর কি বলে হ্যাঁ, পারসন অর প্রপার্টি, প্রপার্টি অর এনভায়রনমেন্ট। ওখানে শুধু লিখে দেবে ইন এ ওয়ার্ক প্লেস, In a তাহলে work- ওটা ওয়ার্ক প্লেস, হ্যাঁ, আর যদি শুধু হ্যাজার্ড আসে তাহলে আপনি হ্যাজার্ড লিখে দেবেন। তাহলে ওটা ওভাবেই থাকে। হ্যাঁ, ওকে তাহলে স্যার। ওটা ভাবে থাকবে। জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন, জি বলেন। যে what are the potential hazard in your work environment? আচ্ছা, ওইটা সামনে আসতেছি, নেক্সট সেশনে আছে পটেনশিয়াল হ্যাজার্ড। এটা নিয়ে অনেকের কন্ট্রাডিকশন হয় যে হ্যাজার্ড আর পটেনশিয়াল হ্যাজার্ড এটা মানে কেমন কি বা কি দিয়ে কি, এরকম একটা কনফিউশন, মনের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করে ফেলে। জি স্যার। দূর করে দিব, কনফিউশন সামনে আসতেছে, দূর করে দিব স্যার। ঠিক আছে। আচ্ছা, কনফিউশন দূর করবেন, এই যে এখন থেকে অফিসে ডাকতেছে সেটা দূর হবে কেমনে বুঝতেছি না। এখনই হ্যাঁ, ওই কালকে থেকে অফিস চলবে তো এই জন্য মনে হয় ডাকতেছে। আচ্ছা, দেখেন এখন আপনার যদি ওইটা ইম্পর্টেন্ট হয় তাহলে তো অবশ্যই যেতে না হবে। তারপরেও এখানে আসি বিধায় যাইতেছি না আর কি। আচ্ছা, কিন্তু কাল থেকে তো আর মনে হয় সুযোগটা হবে না, কাল থেকে অফিসে যেতেই হবে আর কি। তবে গফুর স্যারে যে একটু পরে জয়েন করবেন তো আমরা শিডিউল মানে চেঞ্জ করতে পারি আর কি। এখন সন্ধ্যায় নিতে হবে, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত একটা সেশন, আবার নামাজ কালাম পড়ে দেওয়া আছে 9টা থেকে 10টা একটা সেশন। 10টার আগে তো নরমালি কেউ ঘুমায় না। এখন তো আপনার অফিস তো ফুল ডে হবে না মনে হয়, ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। আপনাদের কি মনে হচ্ছে ক্লাস কি শুরু হবে? না, ক্লাসের ডিসিশন 15 তারিখের পর। তো ক্লাস শুরু না হলে আর কি হবে না? ক্লাস শুরু না হলে শিক্ষক কাজ কি আমি তো বুঝি না। আমারও তো সেইটা কথা, কারণ আমাকেও যদি বলে যে 31 তারিখ থেকে অফিস করা লাগবে তাহলে তো মেজাজ খারাপ হবে না। না, বসে থাকতে থাকতে মানে রুমে থাকতে থাকতে একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে। কাজ দেখে ভয়? না, ভয় না, না, এটা ভয় না,
আমার মানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাজ হাতে নিয়ে নিছি, এখন এইগুলা আবার পিছাই যাবে না। এই আপনাদের ট্রেনিং নিয়েছিল, ঠিক আছে, কেমন? তাহলে কি আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত কারোর? আমাদের 5 দিন খাইছে যে বগুড়া টিটিসির, মোস্তাফিজ না, বগুড়া টিটিসির কি ওর নাম, দাঁড়িয়ালা ছোট্ট করে শহীদুল ইসলাম স্যার। আন্দাজে কি যে পড়ায় না পড়ায় কিছু বুঝি না। মুস্তাফিজ তো আমাদের সাথে ট্রেনিং করতেছে। স্যার বিষয়টা হচ্ছে কি যে এটা তো মানে অনেক বড় সিলেবাস এবং অনেক এটা প্রচুর স্টাডি করার দরকার আছে, মানে শুধু ট্রেনিং নিলেই যে ট্রেনিং করাইতে পারবে এরকম না, অনেক স্টাডি করতে হয়। মনে করেন যে আমরাও যে এখন 100% পারি বা আমাদের মনেও যে কোনো কনফিউশন নাই তা কিন্তু না, আমাদেরও কিন্তু তাও এখন তো অনেক বোঝা যাচ্ছে। আর ওই 5টা দিন শুরুর যে কি যে অবস্থা স্যার, আপনাকে আসলে বোঝানোর মতো অবস্থা নাই। তো প্রথম 5 দিন তখন হচ্ছে আপনার আমার যাওয়ার কথা ছিল ওই প্রথম 5 দিন। আর তারপরে একটু নতুন নতুন ছিল তো এই জন্য বুঝি নাই আমরা। ইউনিট অফ কম্পিটেন্সি ডেভেলপ করতে করতে 5 দিন শেষ। না অ্যাকচুয়ালি প্রথম 5 দিন হচ্ছে খুব চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ট্রেনিং করতে আসে তাদের কাছে এই বিষয়গুলা ম্যাক্সিমামেরই একদম নতুন থাকে। তো ওই তারপরে যে কি আর নাম বলে, রিজদা পলিটেকনিকের যে মোয়াজ্জেম স্যার, মোজাম্মেল স্যার, মোজাম্মেল স্যার, হুম, উনি আসার পরে মোটামুটি একটা কনসেপ্ট তাও পাওয়া গেছে, যার কারণে আপনার কাছে এখন বুঝতে সুবিধা হচ্ছে। না মোজাম্মেল স্যার ভেরি জিনিয়াস, এবং উনি উনি আমারও স্যার ছিলেন সরাসরি, মানে আর এই স্যার যে অনেক ভালো বোঝায়। অফিসিয়ালি স্টুডেন্ট একটা আছে, দেখেন দেখি স্যার চিনতে পারেন নাকি? আসসালামু আলাইকুম। নিয়াজ শরীফ ভাইয়ের পাশের লোককে সালাম দিছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপেল মাহমুদ চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি বলে তো একদম ফ্লুয়েন্টলি জিজ্ঞাসা করলাম কেমন আছে। হ্যাঁ প্রথম ব্যাচ হ্যাঁ বিডিডে, বিডিডে প্রথম ব্যাচ। হ্যাঁ মনে আছে স্যার, মনে থাকবে না? হ্যাঁ, আপনি আমার পাশেই বসতেন, আপনি আমার পাশেই বসতেন। হ্যাঁ হ্যাঁ, এই যে একেবারে বাম পাশে বসতেন। হ্যাঁ হুম, মনে আছে স্যার, মনে আছে। আচ্ছা আমরা স্যার অনলাইনে ভালো লাগতেছে দেখতে। তাই অবস্থা খুব খারাপ ভাই, ঘরে বসে থেকে থেকে অবস্থা খুবই খারাপ, মানে করতেছি, এখন দেখা যাক কত দূর কি হয়, আল্লাহ যেন সিচুয়েশন ভালো করে দেয়, দোয়া রাখেন। হ্যাঁ ওটাই আর কি। চলুক, সবাই ভালো করে গেলে আশা করি। হ্যাঁ সেটাই। পার্টিসিপেন্ট আছে। হুম, আচ্ছা আমরা স্যার আমরা সামনে এগোই, আবার লাইন কেটে যাওয়ার সময় হয়ে গেছে, এটা আহ, আর বেশি নাইও, এটা অল্প একটু আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, দিয়ে আবার স্লাইডটা শেয়ার করতেছি। এখন আমরা ফার্স্ট সেশনে দেখলাম হ্যাজার্ড কি, হ্যাজার্ড কিভাবে আইডেন্টিফাই করা যায়, কিভাবে ইন্সপেক্ট করা যায়, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো জানলাম। আমরা সেকেন্ড সেশনে হ্যাজার্ডের সঙ্গে কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো এইখানে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট কি। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা আনপ্ল্যান্ড, মানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত একটা ঘটনা, এক কথায় এটা হচ্ছে একেবারে এক কথায়, যেটার সঙ্গে আমাদের কোনো হাত নাই, আমরা আগে থেকে জানতাম না, আমরা আগে থেকে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেরকম কোনো ঘটনাটাকেই বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এখন এই অ্যাক্সিডেন্টের ফলে আমার এনভায়রনমেন্ট, প্রপার্টি ড্যামেজ হতেও পারে, নাও পারে।
কলার খোসার উপরে পা রেখে পড়ে গেছে, পড়ে যাওয়াটা অ্যাক্সিডেন্ট, কিন্তু পড়ে যাওয়ার পরে যদি মাজা না ভাঙে তাহলে তো ড্যামেজ হলো না, হয়তো সে একটু ব্যথা পাইছে, কিন্তু মাজাটা যদি ভেঙে যায় বা হাত পা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ড্যামেজ হতে পারে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে an accident is an unplanned and uncontrolled event in which the action or reaction of object, substance or radiational result in personal injury or property or environmental damage of the probability thereof. এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের সংজ্ঞা। ব্র্যাকেটের ভিতরগুলা বাদ দিয়ে এন্ড গুলা উঠাই দিয়ে ওয়ার্ডগুলা বসাই দিয়ে আপনারা এই করবেন, অ্যাক্সিডেন্টের সংজ্ঞাটাই করে নেবেন। ঠিক আছে, অফিসিয়ালি যদি হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট আসে, অ্যাক্সিডেন্ট কাকে বলে, তাহলে এরকম ভাবে আপনারা সংজ্ঞাটা লিখে দেবেন। এখন আসেন অ্যাক্সিডেন্ট গুলা কেন ঘটে। অ্যাক্সিডেন্ট গুলা কেন ঘটে? অ্যাক্সিডেন্ট গুলা ঘটে হচ্ছে আমাদের কর্মকাণ্ডের জন্য, হিউম্যান অ্যাক্টিভিটিস, ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতির কারণে, ম্যাটেরিয়ালস অথবা সাবস্টেন্সের কারণে, এবং আমরা যে প্রসেসে কাজটা করতেছি সেটা অথবা সিস্টেমের কারণে। এই চারটা কারণে মূলত অ্যাক্সিডেন্ট গুলা ঘটে। আমার অসাবধানতা, আমরা যারা ওয়ার্কার বা এমপ্লয়, আমাদের অসতর্কতার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমাদের ইকুইপমেন্ট যদি হঠাৎ করে বিগড়ে যায় তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অথবা যে প্রসেসটার কাজটা করতেছি সেই প্রসেসটা হয়তো ভুল ছিল, সেই ভুলের কারণে, সঠিক প্রসেস না থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ঠিক আছে, আর অ্যাক্সিডেন্ট ঘটার কারণ সমূহ কি কি? আনঅ্যাওয়ারনেস অফ ডেঞ্জার, আমরা ডেঞ্জার সম্পর্কে সচেতন না। তারপরে ডিসরিগার্ড অফ ফর সেফটি, আমরা সেফটি ইস্যুগুলা মেনে চলতে নারাজ, আমরা অবহেলা করি, নেগলিজেন্স করি। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ প্রপার সেফটি প্রসিডিউর, আমরা সঠিক সেফটি প্রসিডিউরটা জানি না। তারপরে ওয়ার্ক প্লেসের আনটাইডি কন্ডিশন, মানে চাপা, অনেক যে জায়গায় 5 জন কাজ করার কথা সেই জায়গায় হয়তো 7 জন 8 জন 10 জন কাজ করতেছে, এরকম অবস্থা আছে। প্রপার লাইট থাকে না বা ভেন্টিলেশন নাও থাকতে পারে, না থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরে ইমপ্রপার ইউজ অফ টুলস, আমরা টুলসের প্রপার ব্যবহার, সঠিক ব্যবহার না জেনে যদি টুলসটা ব্যবহার করতে যাই তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বন্দুক যখন ফায়ার করা হয় ওর একটা বিপরীতমুখী বল কিন্তু পিছন দিকে ধাক্কা দেয়, এইটা যে না জানে সে যদি ওই রাইফেলটা যদি নাক বরাবর ধরে ফায়ার করে তাহলে কিন্তু বন্দুক তো ফায়ার হবে কিন্তু ওই ওই পিছনের বারটা এসে কিন্তু নিজের নাকেই লাগবে। সো প্রপার ইউজ, টুলসের প্রপার ইউজটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আনসেফ কন্ডিশন, আমাদের যে কন্ডিশন গুলা থাকে সেটা প্রপারলি না থাকার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা দেখেন দুটো জিনিস দেখলাম, যে হোয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, অ্যাক্সিডেন্ট কেন ঘটে, আর কজেস ফর অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট ঘটার কারণ সমূহ, সম্ভাব্য কারণ সমূহ, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। দুইটা জন কেমন যেন একটু মানে হয়ে যাচ্ছে স্যার। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটার কারণ সমূহ, মানে আপনার কারণ বলতে হোয়াই বলতে বোঝাচ্ছে কেন, কেন কেন ঘটে, কেন ঘটে। আর ওই পরেরটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটার কারণ সমূহ, কি কি কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়, কেন হয়, কার কারণে হয়, মানে কে ঘটায় বা কোন কন্ডিশনের কারণে ঘটায়। ঠিক আছে, এটা একটু কনফিউজিংই লাগবে, এই জন্য আপনারা একটু সাবধানে থাকবেন। কজেস যদি বলে, কজেস ফর অ্যাক্সিডেন্ট যদি বলে তাহলে এই পয়েন্টগুলো, আর যদি হোয়াই বলে কেন ঘটে তাহলে এই পয়েন্টগুলো। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এতক্ষণ আলোচনা করতেছি, কিন্তু রেসপন্সিবল কে, রেসপন্সিবল কে হবে, মানে দায়িত্বপ্রাপ্ত কে হবে।
তিনটা কোশ্চেন করলেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। Why should we ensure our workplace learning environments are safe? আমাদের লার্নিং এনভায়রনমেন্ট কেন সেভ করব? How many people are injured while working in Bangladesh? Can you identify some common risks in your trade area? ঠিক আছে, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার কেন মানে কে যে রেসপন্সিবল সেটা আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই কে কে দায়িত্বপ্রাপ্ত, কে রেসপন্সিবল, দায়িত্বটা কার? দায়িত্বটা কার হতে পারে? দায়িত্বটা ওই ওয়ার্ক প্লেসে কর্মরত সকলের, শুধু এমপ্লয়ির না, শুধু এমপ্লয়ারের না, শুধু সুপারভাইজারের না, যে ওই ওয়ার্ক প্লেসের সঙ্গে রিলেটেড সকলেই এই ওএসআইস রিলেটেড বা সকলেই দায়িত্ব প্রাপ্ত। ঠিক আছে, এই জিনিসটা সামনে যে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরো সামনে এগোলে এই বিষয়টা আরো পরিষ্কারভাবে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, সামনে স্লাইডে আছে। এখন আসেন আমরা হ্যাজার্ডের টাইপ গুলো একটু দেখে নেই, যে আমাদের কোন কোন ধরনের হ্যাজার্ড বিদ্যমান। আমাদের মূলত 4 ধরনের হ্যাজার্ড আছে: ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড আর হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। এই 4 ধরনের হ্যাজার্ড নিয়ে মূলত আমরা মানে হ্যাজার্ড গুলাকে যদি ক্লাসিফিকেশন করতে যাই তাহলে আমরা মূলত এই 4 ধরনের হ্যাজার্ডটাকে আমরা সামনে পাই আর কি। তো ফিজিক্যাল হ্যাজার্ড কি? ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে এরকম কোনো কিছু সরাসরি বস্তু বা যে জিনিসগুলা যেগুলা সরাসরি আমাদেরকে ক্ষতি সাধন করতে পারে সেইগুলাকে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। আমরা যদি উদাহরণস্বরূপ বলি তাহলে ফ্লোর, তারপরে ফ্লোরে রাখা এরকম কোনো কিছু পিচ্ছিল পদার্থ, মই, তারপরে আগুন লাগলে সে আগুনটা পুড়ে যেতে পারে এরকম কোনো বস্তু, এই ধরনের যে জিনিসগুলা সেইগুলাকে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। এরপরে আছে কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডটা কি? কোনো রাসায়নিক দ্রব্য, রাসায়নিক বস্তু, তারপরে আমাদের যে ডাস্টটা আছে, অ্যাসিড, এই ধরনের জিনিসগুলাকে বলা হয় হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আর বায়োলজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে প্রাণী ঘটিত কোনো জিনিসগুলা, সেগুলাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এখন কিন্তু আমরা বায়োলজিক্যাল হ্যাজার্ডের ভিতরে আছি ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, আমরা যেটাকে বলি যে ভবিষ্যৎ বিশ্ব চলে যাচ্ছে হচ্ছে আপনার মানে বায়োলজিক্যাল ওয়ারের দিকে। অনেকে মনে করতেছে যে এই করোনা পরিস্থিতিটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার। তো সেই বায়োলজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে এই জিনিসগুলা যেগুলা জীবন্ত। আর আর্গোনমিক হ্যাজার্ডটা হচ্ছে যেটা মানে আমরা যারা বিশেষ করে ডেস্ক ওয়ার্ক করি, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আর্গোনমিক হ্যাজার্ডটা হচ্ছে আমাদের মানব শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরকম কোনো কাজ করা যার কারণে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর ক্ষতি সাধন হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। মেন্টাল স্ট্রেস, এই যে 2-3 ঘন্টা ধরে বসে আছি, আমাদের যদি এই নীল দ্বারা ব্যথা করে তাহলে এটাকে এই ধরনের ঘটনাগুলোকে বলা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। এই আর্গোনমিক হ্যাজার্ডের ইফেক্টটা খুব মারাত্মক আর কি, যেটা আমাদের একটু মেনে চলা উচিত আর কি। ঠিক আছে, এই ইফেক্টটা এই কারণে ইফেক্টটাকে আলাদাভাবে দেখানো হয়েছে। আপনারা আপনাদের সিবিএলএম এর পেজ নাম্বার 42, 43, 44 এই পেজগুলা দেখলে আপনারা দেখতে পাবেন টেবিল আকারে দেওয়া আছে এই ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড এর উদাহরণ, তার ইফেক্ট এবং ওয়ার্ক প্লেসে যেসব ঘটনা ঘটতে পারে তার উদাহরণ একটু দেখে রাখবেন। এইখান থেকে প্রশ্ন আসলে মূলত আসে হচ্ছে আপনার হ্যাজার্ড কাকে বলে, হ্যাজার্ড কয় প্রকার, কি কি বা কয় ধরনের, তখন এই 4 ধরনের লিখে দিতে হবে। এগুলোর ব্যাখ্যা সাধারণত আসে না, তবে ওরালে জিজ্ঞাসা করতে পারে, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে ভাইভা থেকে 1-2টা কোশ্চেন করে।
ঠিক আছে, 42 43 তো কোনো শখ নাই। আপনারা একটু দেখেন আমার বইয়ের সঙ্গে আপনাদের বই নাও মিলতে পারে। ও সরি সরি সরি, ইয়া 27 28 39 এরকম। পেজ, 39 পেজ এবং 40 পেজ। না না না, তারও আগে আপনার 25 26 27 এরকম হবে। হ্যাঁ 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 25। হ্যাঁ 25 26 27 এরকম হবে। তার আগে থেকে শুরু হয়েছে, আপনার হলো 22 থেকে শুরু হয়েছে হ্যাঁ ফিজিক্যাল হ্যাঁ হ্যাঁ হ্যাজার্ড। হ্যাঁ ও ইফেক্ট বলে, ইফেক্ট। হ্যাঁ। এই আর কি, আমাদের লাইনটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে, আপনারা কানেক্ট হয়ে আবার। আর মানে 30 35 বা 40 সেকেন্ডের মতো আছে। তো এই 4 ধরনের হ্যাজার্ড